জার্মান অর্থনীতিবিদ নাম অগাস্ট লস, তিনি 1940 সালে তার এই মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব, অর্থাৎ ইংরেজিতে প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি, এটি 1940 সালে দেন। এবং এই তত্ত্বটি তিনি যে জার্মান ভাষায় লেখা গ্রন্থে দেন তার নাম হচ্ছে ডাই রাউমলিচ ওরডাং ডার ওরাইটস্ক্যাপ্ট। কিন্তু এই গ্রন্থটিকে পরবর্তীকালে অধ্যাপক ওগলুম ইংরেজিতে অনুবাদ করেন সাল 1954 এবং বইটির নাম হয় দ্য ইকোনমিক্স অফ লোকেশন। তত্ত্বের মূল বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে মনে রাখতে হবে যে অগাস্ট লসের তত্ত্ব ওয়েবারের লিস্ট কস্ট লোকেশন থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের সম্পূর্ণ বিরোধিতা করেন। এখানে মনে রাখতে হবে যে লস মূলত বলেছেন যে শিল্প সেখানেই গড়ে উঠবে যেখানে চাহিদা এবং লাভ থাকবে সর্বাধিক। এবং এটাও মনে রাখতে হবে যে প্রতিটি শিল্পের একটি নিজস্ব বাজার থাকে এবং এই বাজারের যে আয়তন সেটা নির্ধারিত হয় কি অন্যান্য শিল্পের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে। যে শিল্প সরবরাহ মূল্য যত কম হবে সেই বাজার হবে কি, সেই শিল্পের বাজার হবে তত বড়। আর প্রতিটি শিল্পের বাজারেই প্রাথমিক পর্যায়ে থাকে বৃত্তাকার, পরবর্তী পর্যায়ে অন্যান্য শিল্পের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে যখন নিজেদের মধ্যে বাজারটা ভাগাভাগি হয়ে যায় তখন ওই একক বৃত্তাকার বাজার আদর্শ অবস্থায় ষড়ভুজাকৃতির বাজারে পরিণত হয়। লস তার শিল্পের সর্বাধিক মুনাফার জন্য যে অনুমানগুলি করেছেন তা হলো যে প্রথম পয়েন্ট সেটা ভূপ্রকৃতি হবে অভিন্ন এবং সমতল, অর্থাৎ যেখানে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার পক্ষে কোনো অন্তরায় বা বাধা হয়ে দাঁড়াবে না। 2, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সুষমভাবে বণ্টিত। 3, ওই অঞ্চলটিতে জনসংখ্যার ভৌগোলিক বণ্টন তারতম্যহীন, অর্থাৎ জনসংখ্যার বণ্টন প্রায় সর্বত্র সমান এবং জনসাধারণের চাহিদা, রুচি, যোগ্যতা ও কারিগরি দক্ষতা সাধারণভাবে সর্বত্র সমান। নাম্বার 5, জনসাধারণের অর্থনৈতিক অবস্থার মধ্যে সচরাচর কোনো ফারাক থাকবে না, অর্থাৎ আর্থিক সঙ্গতি সবার মধ্যেই থাকবে। 6, বাজারে উৎপাদিত দ্রব্যের চাহিদা আছে এবং বাজার প্রতিযোগী ব্যবসার অনুকূল, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতা বর্তমান। এবং লাস্ট পয়েন্টে যেটি বলছি সেটা হচ্ছে পরিবহন ব্যয় সব দিকে সর্বত্র সমান, অর্থাৎ যেদিকেই যায় না কেন পরিবহন ব্যয় কী হবে, সব দিকে সমান হবে। অগাস্ট লস বাজারের আয়তন এবং আকৃতি নির্ধারণের মধ্য দিয়ে অর্থনৈতিক স্থিরাবস্থা বা সাম্যাবস্থার কথা বলেন। 3টি পর্যায়ে সাম্যাবস্থা অর্জিত হয়। প্রথম অবস্থা, এখানে কি হয়, একটি শিল্প তার বাজার অঞ্চল নির্ধারণ করে। দ্বিতীয় অবস্থায় কি হয় না, একাধিক উৎপাদক ওই বাজার দখল করার প্রতিযোগিতায় নামে। তৃতীয় অবস্থায় কি হয়, বাজারের আকৃতি ষড়ভুজাকার হয়। এই অবস্থায় কিন্তু আর নতুন করে কোনো উৎপাদক সংস্থা ওই এলাকায় আকর্ষিত হওয়ার সুযোগ পায় না, কারণ আর কোনো শূন্যস্থান থাকে না সেখানে শিল্প গড়ে তোলার। এরপর আমরা প্রথম পর্যায়টা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখতে পাবো কি না, প্রথম পর্যায়ে যখন একটি শিল্প উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন সামগ্রী বাজারে বিক্রির জন্য তৈরি করা হয় বা বিক্রির জন্য ছাড়া হয়, তখন কি হয় না, উৎপাদন কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে তত কী হবে, পরিবহন খরচটাও বৃদ্ধি পাবে, ফলে সামগ্রীর চাহিদা কমে যাবে। যখন এই সামগ্রীর চাহিদা কমতে থাকবে, অর্থাৎ শিল্প উৎপাদন কেন্দ্রে চাহিদা থাকবে সর্বোচ্চ এবং যত উৎপাদন কেন্দ্র থেকে দূরের দিকে যাব
তত চাহিদা রেখা কী হবে, অধোমুখী হবে এবং ভূমির সঙ্গে মিশে যাবে। এই যে চাহিদা রেখা যেখানে ভূমির সাথে মিশলো, সেই ভূমির সাথে মেশা ব্যাসার্ধকে নিয়ে যদি তাকে গোল করে নেওয়া হয়, অর্থাৎ বৃত্ত করে নেওয়া হয়, তাহলে ওইটাই হবে শিল্পের বাজার। এরপর যেহেতু পরিবহন ব্যয় চতুর্দিকে সর্বত্র সমান, তাই একদিকের ব্যাসার্ধ নিয়ে চতুর্দিকে কী হবে, গোলাকার হবে। তাই প্রথম পর্যায়ে বৃত্তের বাজার হবে একটা বৃত্তাকার, অর্থাৎ শিল্পের বাজার হবে বৃত্তাকার। শিল্প উৎপাদন কেন্দ্রে চাহিদা থাকে যেহেতু সর্বোচ্চ এবং দূরের দিকে তা ক্রমশ হ্রাস পায়, এইভাবে যে একটি স্থানগত চাহিদা শঙ্কু তৈরি হয় তাকেই বলা হয় স্পেশাল ডিমান্ড কোণ। উৎপাদন কেন্দ্রে চাহিদা থাকবে সর্বোচ্চ এবং উৎপাদন কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়বে ক্রমবর্ধমান পরিবহন খরচের জন্য ওই সামগ্রীর চাহিদা তত কমবে। হ্যাঁ, এখন দেখো এই পি হচ্ছে উৎপাদন কেন্দ্র। পি থেকে যদি কোনো পণ্যের উৎপাদন ব্যয় যদি 5 টাকা হয়, তাহলে ওই কেন্দ্র থেকে যত দূরের দিকে যাব তাতে যদি প্রতি কিলোমিটারে 1 টাকা করে বাড়ে, তাহলে 1 কিলোমিটার দূরে পণ্যটি 5 + 1 খরচ পড়বে। আবার 2 কিলোমিটার দূরে পণ্যটি 5 + 2 এ হবে, 3 কিলোমিটারে 5 + 3, 4 কিলোমিটারে 5 + 4। যেহেতু পরিবহন ব্যয় সব দিকেই সমান, তাই একই খরচ সব দিকেই পড়বে। এখন যদি ওই বি স্থানে কোনো একটি ব্যক্তিকে তাকে পণ্য ক্রয় করতে হয়, তাহলে উৎপাদন মূল্য 5 টাকা আর পরিবহন মূল্য 4 টাকা, তাহলে 5 × 4 = 9 টাকা প্রয়োগ করতে হবে। 3 কিলোমিটার দূরে থেকে 8 টাকা, 2 কিলোমিটারে 7 টাকা, হ্যাঁ, 1 কিলোমিটারে 6 টাকা প্রয়োগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি, ঠিক যত উৎপাদন কেন্দ্র থেকে দূরের দিকে যাচ্ছি তত ওই পণ্য সামগ্রীটির দাম কিন্তু কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে এখন কোনো ব্যক্তি চাইবে না যে অতিরিক্ত দাম দিয়ে বেশি ক্রয় করতে। তাহলে কি হবে, আস্তে আস্তে চাহিদা কমে যাবে। তাহলে চাহিদা কমে গেলে কি হবে, লাস্টের যে বি বিন্দুতে ব্যক্তিটি যদি পার্শ্ববর্তী কোনো শিল্পস্থানে কম মূল্যে পায়, তাহলে কি হবে, সে ওই জায়গা থেকে ক্রয় করবে। তাহলে এর বাজার এলাকা তখন কিন্তু ওইখানেই সীমাবদ্ধ হবে। তাহলে দেখা যাচ্ছে কি না, এই যে এই পুরো বিষয়টা যেখানে চাহিদা রেখা ভূমির সাথে মিশে যাচ্ছে, সেই এলাকাটাই হচ্ছে কি ওই উৎপাদন কেন্দ্রের বাজার। এখন দেখো যে যখন উৎপাদন কেন্দ্রে যত দূর দিয়ে যাচ্ছি, এই সবুজ রেখার মধ্যে দেখানো হয়েছে, এখানে কিন্তু চাহিদা বেশি, অর্থাৎ এখানে কোয়ান্টিটি দেখানো হয়েছে, কোয়ান্টিটিটা বেশি পরিমাণে বিক্রি হবে। যত আস্তে আস্তে দূরের দিকে যাবো তত কী হবে, কোয়ান্টিটি কমে যাচ্ছে। এভাবে দেখা যাচ্ছে কি না, কোয়ান্টিটি কমে যাওয়ার কারণে বাজারটা কী হচ্ছে, ওই নির্দিষ্ট বৃত্ত বরাবর সীমাবদ্ধ থাকছে। এভাবে কোনো একটা শিল্পের কি হয় না, বৃত্তাকার বাজার তৈরি হয়। একেই বলা হচ্ছে স্পেশাল ডিমান্ড কোণ। দ্বিতীয় পর্যায়ে ওই একটিমাত্র কার্যের অত্যাধিক মুনাফা দেখে ওই অঞ্চলে একই পণ্য উৎপাদনকারী আরও কয়েকটি শিল্পকেন্দ্র ওইখানে অবস্থিত হবে। এর ফলে কি হবে, ওই যে মোট মুনাফা যেটা একটা শিল্পই আগে নিত, সেই একটা কোম্পানির মুনাফা কিন্তু পরিমাণ কিছুটা হ্রাস পাবে এবং প্রত্যেকটি কোম্পানি ওই নিজ নিজ বৃত্তাকার বাজার অঞ্চল কিন্তু ওই জায়গায় গড়ে উঠবে। এই বৃত্তাকার বাজার অঞ্চলগুলির মধ্যে কিছুটা শূন্যস্থান কিন্তু তখনও থেকে যাবে, যে শূন্যস্থানগুলোতে আরও কোনো কোম্পানি ওইখানে কিন্তু প্রতিযোগিতায় নামতে পারে। নির্দিষ্ট উৎপাদকগুলির পক্ষে যেহেতু সব অঞ্চল জুড়ে একই দামে চাহিদা মতো জিনিসের যোগান দেওয়া সম্ভব নয়, কারণ দূরত্ব বাড়ার সাথে সাথে পরিবহন খরচটা বাড়ে, তখন কি হয়, সেক্ষেত্রে একাধিক উৎপাদক ওই বাজার দখল করার প্রতিযোগিতায় নামবে। আর যেহেতু দ্বিতীয় পর্যায়ে একাধিক শিল্প স্থাপিত হওয়ার পরেও কিছু শূন্যস্থান থেকে যায়, তখন সেই শূন্যস্থানগুলিতে ওই নতুন শিল্পগুলি তৈরি হয় এবং
এর ফলে কি হয়, ওই বৃত্তাকার বাজারগুলো নিজেদের মধ্যে ভাগাভাগির মাধ্যমে সেটা কি হয়, ষড়ভুজাকার বাজার এলাকায় বিকশিত হয়। চিত্রের প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে যে স্পেশাল ডিমান্ড কোণের চিত্র এটা। দেখো, যেটা উলম্ব রেখা বরাবর কোয়ান্টিটি এবং অনুভূমিক রেখা বরাবর ডিস্টেন্সকে দেখানো হয়েছে, এবং তার একটা সমকোণী ত্রিভুজ যে অতিভুজ, সেখানে চাহিদাকে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে পি, যেটা উৎপাদন কেন্দ্র থেকে যত দূরের দিকে যাচ্ছি ততই কী হচ্ছে, চাহিদা কমছে, অর্থাৎ আস্তে আস্তে করে চাহিদা ভূমির সাথে মিশে যাচ্ছে, এবং যেখানে ভূমির সাথে মিশছে সেই ব্যাসার্ধ নিয়ে ওই অংশটা হচ্ছে যে বৃত্ত তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ওই শিল্পের বাজার, অর্থাৎ এখানে একক শিল্পের একটি বাজার এখানে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ওই একটিমাত্র কার্যের অত্যাধিক মুনাফা, তখন কিন্তু ওই এলাকায় আরও অনেক শিল্প গড়ে উঠল, এবং প্রত্যেকটি শিল্পই কিন্তু এক একটা বৃত্তাকার বাজার গড়ে তুলল। আর দেখো, দ্বিতীয় পর্যায়ে যে বৃত্তাকার বাজার গড়ে উঠছে তার মাঝে কিন্তু শূন্যস্থান রয়ে যাচ্ছে। তৃতীয় পর্যায়ে কি হলো না, ওই শূন্যস্থানগুলিতে আরও নতুন কোনো শিল্প স্থাপিত হলো, তখন ওই এলাকাতে বাজারগুলো কী হয়, পরস্পরের মধ্যে ভাগাভাগি হয়ে দেখো ষড়ভুজাকৃতি আকার ধারণ করলো। এই ষড়ভুজাকৃতি বাজার এলাকা গঠনের পর সেখানে কিন্তু আর কোনো উৎপাদক সেখানে আকর্ষিত হতে পারবে না, তার কারণ হচ্ছে ওখানে কোনো শূন্যস্থান দেখা যাচ্ছে না। ইকোনমিক ল্যান্ডস্কেপ, যখন সমগ্র অঞ্চলটি জুড়ে সমবৈশিষ্ট্যপূর্ণ অর্থনৈতিক কার্যকলাপ দেখা যায়, তখন সেইরূপ অঞ্চলকে লস ইকোনমিক ল্যান্ডস্কেপ নামে অভিহিত করেন। সৃষ্টির কারণ হতে যখন বাজার ষড়ভুজাকৃতি আকার ধারণ করে, তখন সেই এলাকায় কোনো শূন্যস্থান থাকে না, যার ফলে ওই অঞ্চলটিতে আর কোনো উৎপাদক আকর্ষিত হতে পারে। এর ফলে এই পর্যায়ে অঞ্চলটিতে একটি অর্থনৈতিক স্থিতাবস্থা সৃষ্টি হয়। এর বৈশিষ্ট্য কী থাকে না, এখানে সর্বনিম্ন মুনাফার পরিমাণ, বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক, উৎপাদিত পণ্যের সর্বত্রই গুণমান সমান, এবং সমস্ত উপভোক্তার নির্দিষ্ট একটি পছন্দের উৎপাদক থাকে। বাজারের আয়তন এবং আকৃতির সঙ্গে যে সর্বাধিক মুনাফার সম্পর্কের কথা কিন্তু লস বলেছেন, এবং তিনি বলেছেন বাজার পূর্ণবৃত্তাকার বা ষড়ভুজাকৃতি যাই হোক না কেন, তার সর্বাধিক মুনাফার জায়গা কিন্তু বাজারের কেন্দ্রস্থল। কারণ কি, বাজারের কেন্দ্রস্থলে উৎপাদিত দ্রব্যের সরবরাহ মূল্য যেহেতু সবচেয়ে কম, সেই কারণে ওই জায়গার চাহিদা থাকে সবচেয়ে বেশি, যার ফলে বাজারের কেন্দ্রস্থলে বিক্রির পরিমাণও কী হয়, সর্বাধিক হয়, এবং মুনাফার পরিমাণও সর্বোচ্চ হয়। আবার কেন্দ্র অঞ্চলে পরিবহনের সুযোগ সবচেয়ে বেশি, এবং পরিবহনের খরচও তাই অত্যন্ত কম হয়, সেই কারণে লাভের পরিমাণও সর্বোচ্চ হয়। এই চিত্র থেকে আমরা বুঝব যে বাজারের আয়তনের উপর দামের তারতম্যের কীরকম প্রভাব রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে লস যে একক উৎপাদনকারীর জন্য যে পূর্ণবৃত্তাকার বাজারের কথা কল্পনা করেছেন, সেই বাজারের আয়তন উৎপাদন ব্যয়ের তারতম্যের জন্য ছোট বড় হতে পারে। অর্থাৎ উৎপাদন ব্যয় যদি কারো কম বা বেশি হয়, যার উৎপাদন ব্যয় বেশি হবে তার বাজারের আয়তনটা কী হবে না, কম হবে। এখন এটা ডিটেলসের মাধ্যমে জানব। দেখো, একটা এ কোম্পানি, একটা বি কোম্পানি। এ কোম্পানির যদি ব্যয় হয়, উৎপাদন ব্যয় হয় 1000 টাকা, এবং সে 10 কিলোমিটার দূর পর্যন্ত যদি বিক্রি করতে পারে, তাহলে দেখা যাবে যে এ ডি পর্যন্ত, আমরা ডি যদি 10 কিলোমিটার ধরে নেওয়া হয়, তাহলে ডি পর্যন্ত সে 10 কিলোমিটার পর্যন্ত তার এই পণ্য উৎপাদনকারী যে ব্যয়, সেই অনুযায়ী সে 10 কিলোমিটার পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। কিন্তু যদি এ কোম্পানির ব্যয়টা যদি 1200 টাকা হয়ে যায়, উৎপাদন ব্যয় 1200 টাকা হয়ে যায়, তখন সে কিন্তু আর 10 কিলোমিটার পর্যন্ত তার বিক্রি করতে পারবে না পণ্য, কেন তখন তার পণ্য কমে যে যতটা পর্যন্ত সরবরাহ এলাকা সেটা 8 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে। এখন দেখো, বি যেটা এরিয়া ছিল বি শিল্পে, তার যদি উৎপাদন ব্যয় সে 1000 টাকায় থাকে, তাহলে ওই যে এলাকাটা দাম বেড়ে গেল, যার জন্য বি এর দাম বেড়ে যাওয়ার জন্য তার সরবরাহ মূল্য বেশি হওয়ার কারণে
8 কিলোমিটার পর্যন্ত দিতে পারলো, তাহলে সেই 8 কিলোমিটার অর্থাৎ আগে 10 দিচ্ছিল, বাকি 2 কিলোমিটার এরিয়াটা কিন্তু বি দখল করে নেবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এ উৎপাদন মূল্য বাড়ার কারণে তার বাজারের আয়তনটা কমে গেল, আবার বি এর উৎপাদন মূল্য একই থাকার কারণে সে কিন্তু এর বাজারটা দখল করে নিল। এখন এটা হচ্ছে এ পর্যন্ত বিক্রি করছে। আগে যেটা উৎপাদন মূল্য যখন 1000 টাকা ছিল তখন সে বি এতটা পর্যন্ত তার এরিয়া ছিল, কিন্তু যখন দাম বেড়ে গেল তখন তার সীমা হয়ে গেল এই পর্যন্ত। অর্থাৎ এই নীল দাগ যে দেখতে পাচ্ছ এই পর্যন্ত তোমার সীমা কমে গেল। এখন বি কি হলো, তাহলে ওই এরিয়াটা তাহলে আগের এরিয়াটা দখল করে নিল, অর্থাৎ যে তার আয়তনটা কী হলো, বেড়ে গেল, এবং যে মাঝখানে যে অধিক্ষেত্রটি আছে সেটি কী হলো, বি দখল করে নিল। তাহলে এইভাবে কী হলো, আস্তে আস্তে করে সীমার পরিবর্তন হতে লাগলো। এখন দেখো যে এই এলাকাটা যার উৎপাদন মূল্য প্রথমে ছিল 1000 টাকা, সেটাকে যদি আমরা P1 ধরি, হ্যাঁ, এবং যেটা পরবর্তী ক্ষেত্রে যেটা তার উৎপাদন মূল্য বেড়ে হলো 1200 টাকা, সেটা যদি আমরা P2 ধরি, তো যখন P1 ছিল তখন তার বাজার ছিল, এলাকা ছিল, দেখো তখন ছিল সি থেকে ডি পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যখনই তার উৎপাদন মূল্য P2 হলো, অর্থাৎ উৎপাদন মূল্য বেড়ে গেল, তখন তার বাজারের আয়তনটা কমে হলো কত পর্যন্ত, C1 থেকে D1 পর্যন্ত, অর্থাৎ তার বাজারের আয়তনটা হ্রাস পেল। হ্যাঁ, এখন ওই যে অংশটা, অর্থাৎ যে অংশটা কমে গেল ডি থেকে D1, এই অংশটা কি হলো না, বি দখল করলো, অর্থাৎ বি বাড়তি অংশ। লস তার তত্ত্ব উপস্থাপনের সময় বেশ কিছু বিষয় সম্পর্কে কল্পনার আশ্রয় নিয়েছেন। এই কারণেই বিভিন্ন অর্থনীতিবিদ তার সম্পর্কে কিছু সমালোচনা করেছেন। যেমন তিনি বলেছিলেন যে সমবৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলের কথা, অর্থাৎ যেখানে কাঁচামালের দাম, মজুরির হার, সরবরাহ মূল্য প্রভৃতি বিষয়সমূহ এক হবে, কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়। দ্বিতীয়ত, তিনি শুধুমাত্র চাহিদার উপরে আলোকপাত করেছিলেন, যেখানে চাহিদা বেশি সেখানেই শিল্প স্থাপিত হবে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত, কাঁচামালের দাম, মজুরির হার ইত্যাদি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে কোনো আলোকপাত করেননি। যেমন আজ যদি আমরা মজুরির হার যদি কোথাও খুব বেশি হয়, তাহলে কি শিল্প সবসময় সেখানে স্থাপিত হবে যেখানে চাহিদা বেশি থাকবে? এটা অনেকগুলো দিককে তিনি এড়িয়ে গেছেন। আর লস যে অর্থনৈতিক স্থিতাবস্থার ধারণা দিয়েছিলেন, সেটা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ধনতান্ত্রিক অর্থনীতির সঙ্গে সেটা কখনোই মানানসই নয়। আর লস অনুমিত আদর্শ অবস্থানগুলি কৃষি নির্ভর বা কৃষি প্রধান অঞ্চলে প্রয়োগ করা সম্ভব হলেও শ্রমশিল্পের জটিল পরিস্থিতির ক্ষেত্রে তা কিন্তু কখনোই সেটা প্রাসঙ্গিক নয়।